সেই মৌন প্রাসাদে ঢুকলে মানুষ তার কথা বলার শক্তি হারিয়ে জীবন্ত পাথরে পরিণত হয়। কিন্তু প্রাসাদের আসল অভিশাপ তার নীরবতায় নয়, বরং এক অতৃপ্ত আত্মার নিজের হারানো মাথা খোঁজার আর্তনাদে লুকিয়েছিল। কি ঘটেছিল এই প্রাসাদে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বীরনগরী নির্জন প্রান্তরে সেই প্রাচীন প্রাসাদটি আজও একইভাবে দাঁড়িয়েছিল, যেন সময় তাকে স্পর্শ করতে ভুলে গেছে। স্থানীয় মানুষ এর নাম নিতেও ভয় পেত। তারা একে মৌন প্রাসাদ বলতো, কারণ কিংবদন্তি অনুযায়ী যেই এর ভেতরে গেছে ফিরে এসে আর কখনো কথা বলেনি, এক জীবন্ত পাথর হয়ে বাকি জীবনটা কাটিয়েছে। বহু দশক পর সেই প্রাসাদের বিশাল দরজা আবার খোলা হলো। প্রফেসর অলোকেশ চ্যাটার্জি, দেশের একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ, তার তরুণ গবেষক দল নিয়ে সেই প্রাসাদের গভীরে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করতে এসেছিলেন। মেঘছায়া গ্রামের মানুষেরা হাত জোড় করে বারণ করেছিল, কিন্তু ইতিহাসের সত্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা তাদের জেদে পরিণত হয়েছিল। যখন তারা ধুলোমাখা বিশাল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন, প্রাসাদে এক অদ্ভুত ভারী নীরবতা বিরাজ করছিল, যেন তার পাথরের দেয়ালগুলো শ্বাস চেপে রেখেছে। দেয়ালে আঁচড়ের দাগ, ছাদ থেকে ঝুলন্ত শতাব্দীর পুরনো মাকড়সার জাল, আর জ্বালাঘরের কোণে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময়ী মূর্তি, সবকিছু মিলে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করেছিল। মূর্তিটা ছিল অদ্ভুত, পুরনো কালো পাথরের তৈরি এক নারীর মূর্তি, শরীরে নিখুঁত গয়না আর শাড়ির নকশা খোদাই করা, কিন্তু মাথাটা ছিল না। প্রফেসর অলোকেশ তার ক্যামেরায় সেই মূর্তির কয়েকটি ছবি তুললেন। প্রথম ফ্ল্যাশ চমকানোর সঙ্গে সঙ্গেই একটা কনকনে ঠান্ডা বাতাস ঘরের মধ্যে দিয়ে বয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের উপস্থিতি পছন্দ করেনি। তার সহকারী কিংসুক ফিসফিস করে বলল, স্যার, এই জায়গাটা কেমন যেন অস্বস্তিকর। রাত 12টা নাগাদ সবাই নিজেদের জন্য নির্দিষ্ট করা ঘরে ঘুমাতে গেল। তখনই প্রাসাদের নিচের হলঘর থেকে কিছু একটা সজোরে পড়ার শব্দ এলো। প্রফেসর দরজা খুলতেই দূর থেকে কিছু একটা ঘষ্টানোর শব্দ শুনতে পেলেন, যেন ভারী পাথর মেঝের ওপর দিয়ে কেউ টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই কিংসুকের ঘর থেকে এক তীব্র চিৎকার ভেসে এলো। সবাই দৌড়ে গেল। কিংসুক তার ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল, তার চোখ ভয়ে বিস্ফারিত। তার ফ্যাকাশে হাতে একটা ছবি ধরা ছিল, সেই মাথাটার যা মূর্তির উপরে থাকা উচিত ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই ছবি তো কখনো তোলাই হয়নি। পরের দিন সকালে এক অবিশ্বাস্য দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। মাথাবিহীন মূর্তির ঘাড়ের কাছে এখন তাজা রক্তের দাগ, যেন কেউ রাতের অন্ধকারে জোর করে মাথাটা জোড়া লাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সেই রাতে প্রফেসর অলোকেশ লুকিয়ে একটি মোশন সেন্সর ক্যামেরা লাগিয়ে রাখলেন। সকালে যখন ভিডিওটা প্লে করা হলো, সবার হৃৎপিণ্ড কেঁপে উঠল। ভিডিওতে দেখা গেল মূর্তিটা জীবন্ত হয়ে উঠেছিল। সে ধীরে ধীরে নিজের বেদি থেকে নেমে পাথরের ভারী পা মেঝেতে ঘষ্টাতে ঘষ্টাতে কিংসুকের ঘরের দিকে এগিয়ে গিয়েছিল এবং জানালার বাইরে দাঁড়িয়ে কাতরভাবে নিজের হারানো মাথা খুঁজছিল। এই অলৌকিক ঘটনার পর প্রফেসর অলোকেশ বুঝলেন, এই রহস্যের শিকড় প্রাসাদের ইতিহাসের গভীরে প্রথিত। তিনি প্রাসাদ থেকে বেরিয়ে মেঘছায়া গ্রামের দিকে গেলেন, যাতে স্থানীয়দের কাছ থেকে এই প্রাচীন ভবনটি সম্পর্কে আরও কিছু জানা যায়। গ্রামের গলিতে তিনি অনেক মানুষের সাথে কথা বললেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেলেন গ্রামের সবচেয়ে বয়স্ক এক বৃদ্ধর কাছ থেকে, যার চোখে ছিল সময়ের গভীরতা আর মুখে শতবর্ষের কাহিনী। বৃদ্ধ জানালেন, তার দাদাও একসময় এই প্রাসাদে কাজ করতেন। তখন এটি ছিল এক রাজকীয় ভবন, যেখানে শান শওকত, চাকর বাকর আর জমকালো অনুষ্ঠানের কমতি ছিল না। প্রাসাদের কর্ত্রী ছিলেন রানী বিমলাবতী, একজন অত্যন্ত গরিমাময়ী আর বুদ্ধিমতী নারী। প্রায় 100 বছর আগে এক ভয়াবহ যুদ্ধে তার স্বামী আর পুত্ররা সবাই মারা যান। সেই ভয়ঙ্কর যুদ্ধের পর কেবল রানী বিমলাবতী বেঁচেছিলেন। একা একজন নারী হওয়া সত্ত্বেও তিনি সাহস হারাননি। তিনি একাই শত্রু শক্তি, লোভী জমিদার আর ষড়যন্ত্রকারী মন্ত্রীদের মোকাবেলা করেছেন। যখন তিনি বুঝতে পারলেন যে তার কাছে থাকা সোনা, জহরত এবং মূল্যবান সম্পদ বিপদে পড়েছে, তখন তিনি তা রক্ষা করার সিদ্ধান্ত নিলেন। এক রাতের অন্ধকারে রানী বিমলাবতী তার কিছু বিশ্বস্ত অনুচরের সাহায্যে 2টি গোপন কুঠুরি খোঁড়ালেন এবং সমস্ত সম্পদ দুভাগে ভাগ করে সেই কুঠুরি দুটিতে লুকিয়ে রাখলেন। এই রহস্য তিনি চিরকালের জন্য নিজের হৃদয়ে কবর দিয়ে দিলেন। কিন্তু এই রহস্য চিরকাল গোপন রইল না। প্রাসাদের এক বিশ্বাসঘাতক ভৃত্য রানীকে গুপ্তধন লুকাতে দেখে ফেলেছিল। তার মনে লোভের আগুন জ্বলে উঠল। কিছুদিনের মধ্যেই সে তার মতো কিছু লোভী লোককে জড়ো করে ফেলল। তাদের সকলের উদ্দেশ্য ছিল একটাই, গুপ্তধন চুরি করা। সময় বয়ে গেল, আর এক অন্ধকার নির্জন রাত এলো। সেই বিশ্বাসঘাতক তার সঙ্গীদের নিয়ে প্রাসাদে প্রবেশ করল। রানী বিমলাবতীকে কাবু করা তখন সহজ ছিল, কারণ তিনি একা ছিলেন এবং তার বয়সও বেড়ে গিয়েছিল। তারা সরাসরি সেই কুঠুরির দিকে গেল, যেখানে গুপ্তধনের একাংশ লুকানো ছিল। সোনার মোহর আর জহরতের ঝলকানিতে তাদের চোখ ধাঁধিয়ে গেল।
তারা তাড়াতাড়ি থলেতে সম্পদ ঘটতে শুরু করল, কিন্তু তারা জানত না যে রানী বিমলাবতী তখনও তার দুর্গের রক্ষক ছিলেন। বিপদ আঁচ করে তিনি তার প্রাচীন রাজপুতি তলোয়ার হাতে কুঠুরির দিকে দৌড়ে গেলেন। যখন তিনি কুঠুরিতে পৌঁছলেন, তখন বিদ্যুতের মতো আক্রমণকারীদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি দুজন বিশ্বাসঘাতককে আহত করলেন, কিন্তু সংখ্যায় তারা বেশি ছিল। রানী একাই সাহসের সাথে লড়তে থাকলেন, কিন্তু অবশেষে সেই হিংস্র শত্রুরা তার উপর চড়াও হল। আক্রমণকারীরা নির্দয়ভাবে তার উপর হামলা করল এবং অবশেষে এক ভয়ঙ্কর কোপে রানী বিমলাবতীর ধর থেকে মাথা আলাদা করে দিল। রানীর মাথা সেই কুঠুরিতেই পুঁতে দিয়ে বিশ্বাসঘাতকরা রাতের অন্ধকারে প্রাসাদ থেকে পালিয়ে গেল। গুপ্তধনের একাংশ চুরি হয়ে গিয়েছিল, কিন্তু অন্য অংশটি তখনও প্রাসাদের কোনো এক গোপন কুঠুরিতে লুকানো ছিল। গ্রামের সেই বৃদ্ধ প্রফেসর অলোকেশের কাছে এসে ধীর গলায় বললেন, শোনা যায় রানী বিমলাবতী আজই প্রাসাদে আছেন। তার অতৃপ্ত আত্মা সাদা পোশাকে রক্তাক্ত তলোয়ার হাতে প্রাসাদের করিডোরে ঘুরে বেড়ান, নিজের কাটা মাছা খুঁজে ফেরেন, আর যেই গুপ্তধনের কাছে যাওয়ার চেষ্টা করে সে তার তলোয়ারের শিকার হয়। প্রফেসর অলোকেশ কিছুক্ষণ থামলেন। তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল, যেন তিনি এই কাহিনীগুলোকে শুধুই গ্রামের গল্পকথা বলে মনে করছেন। তিনি বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদের দিকে ফিরে গেলেন। এর কিছুদিন পর প্রফেসর অলোকেশের ছাত্র কিংসুক, যে কিছুটা সুস্থ হয়ে উঠেছিল, কৌতূহলের ঘষে প্রাসাদের বিভিন্ন অংশে একা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার নজর একটা কুঠুরির উপর পড়ল, যা বাকি অংশগুলোর থেকে আলাদা, আরও অন্ধকার ও নির্জন। কিছু একটা তাকে ভেতরে টেনে নিয়ে গেল। রাত ঘনিয়ে এলো, কিন্তু কিংসুক ফিরল না। সবাই যখন তাকে খুঁজতে বেরোল, তখন এক ভয়ঙ্কর দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল। কিংসুকের নিথর দেহ মাটিতে পড়েছিল, কিন্তু তার মাথাটা উধাও ছিল। শরীর অক্ষত, কিন্তু মাথার কোনো চিহ্নই নেই। এই দৃশ্য দেখে প্রফেসর অলোকেশের চোখে তীব্র আতঙ্ক ফুটে উঠল। তার মনে পড়ল সেই বৃদ্ধের কথা, যে এই গুপ্তধনের খোঁজে যাবে তার মাথা কেটে নেওয়া হবে। বাকি ছাত্রছাত্রীরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমরা আর এক মুহূর্ত এখানে থাকব না। কিন্তু প্রফেসর অলোকেশের চোখে দৃঢ় সংকল্প নিয়ে বললেন, তোমাদের যদি যেতে হয় যাও, কিন্তু আমি এখানেই থাকব এবং যে কাজ করতে এসেছি তা শেষ করেই ফিরব। ছাত্রছাত্রীরা ফিরে গেল। 2 মাস কেটে গেল, কিন্তু প্রফেসর অলোকেশ আর ফেরেননি। তার প্রিয় ছাত্রী অনন্যা, যে মায়ের গুরুতর অসুস্থতার কারণে এই অভিযানে আসতে পারেনি, এবার চিন্তিত হয়ে পড়ল। সে প্রতি রাতে স্বপ্নে দেখত সেই অন্ধকার প্রাসাদ, আর তার ভেতর থেকে প্রফেসর অলোকের সাহায্যের জন্য আর্তনাদ করছেন। মায়ের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হতেই অনন্যা সিদ্ধান্ত নিল সে একাই যাবে। সে শুধু প্রফেসরকে খুঁজবে না, তার অসমাপ্ত কাজও সম্পন্ন করবে। তার মনে ক্ষীণ আশা ছিল, যদি সেই গুপ্তধন সে খুঁজে পায়, তবে তা দিয়ে বহু মানুষের উপকার করা সম্ভব হবে। অবশেষে অনন্যা সেই মেঘছায়া গ্রামে পৌঁছাল। গ্রামের প্রান্তে এক বিধ্বস্ত ঘরের বাইরে এক জীর্ণশীর্ণ ফকিরকে বসে থাকতে দেখল সে। ফকিরের চোখে ছিল শূন্য দৃষ্টি। অনন্যা ভালো করে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। এ তো স্বয়ং প্রফেসর অলোকেশ। তার জামাকাপড় ছেঁড়া, মুখে এমন এক শূন্যতা যেন তিনি নিজের পরিচয় হারিয়ে ফেলেছেন। এই দৃশ্য দেখে অনন্যার চোখ ভিজে গেলেও তার সংকল্প আরও দৃঢ় হল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মৌন প্রাসাদের দিকে পা বাড়াল। যেই সে প্রসাদের চৌকাঠ পার হল, একটা কনকনে ঠান্ডা স্রোত তার শরীরে বয়ে গেল। তার চোখের সামনে ধোঁয়াশার মতো দৃশ্য ভেসে উঠতে লাগল, কিভাবে প্রফেসর কিংসুকের সাথে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল। সেই মুহূর্তেই এক হৃদয় বিদারক চিৎকার বাতাসে ভেসে উঠল, আমার মুক্তি চাই, আমাকে মুক্তি দাও, আমি যন্ত্রণায় আছি। এই কণ্ঠস্বর রানী বিমলাবতীর। সেই আর্তনাদ অনন্যার আত্মাকে স্পর্শ করল। সে দূরে দাঁড়িয়ে থাকা সেই মাথাবিহীন মূর্তির দিকে এগিয়ে গেল। যেই সে মূর্তিটাকে স্পর্শ করল, তার মনে হল সে অন্য কোনো জগতে প্রবেশ করেছে। সে দেখল রানী বিমলাবতী তার সামনে দাঁড়িয়ে মুক্তির জন্য অনুনয় করছেন। এখানে যেই এসেছে, শুধু গুপ্তধনের লোভে এসেছে, আর আমার ক্রোধের শিকার হয়েছে। কিন্তু তোমার চোখে লোভ নেই, আছে করুণা। যদি তুমি আমাকে মুক্তি দাও, তবে এই গুপ্তধন আমি তোমার হাতে তুলে দেব। কিন্তু শর্ত একটাই, এই সম্পদ শুধু মানবতার কল্যাণে ব্যবহার করতে হবে। রানী এও জানালেন যে তার আত্মা এই প্রাসাদে বন্দী এবং তিনি গুপ্তধন রক্ষা করতে বাধ্য, যতক্ষণ না কেউ তাকে এই কষ্ট থেকে মুক্তি দেয়। অনন্যার জ্ঞান ফিরল। তার মনে আর ভয় ছিল না, ছিল এক পবিত্র দায়িত্ববোধ। সে রানীর নির্দেশ মতো প্রাসাদের এক নির্জন মাটির নিচের কুঠরিতে গেল। সেখানে নরম মাটির একটি অংশ খুঁড়তেই তার হাতে সেই হারানো মাথাটা ঠেকল। অনন্যা সযত্নে মাথাটা তুলে নিয়ে মূর্তির সামনে এসে দাঁড়াল এবং খুব সাবধানে সেই মাথাটা মূর্তির ধরের ওপর স্থাপন করল।
মুহূর্তের মধ্যে এক অপার্থিব আলোয় চারপাশ ভরে গেল। মূর্তিটা সম্পূর্ণ হতেই যেন শতবর্ষের এক অভিশাপ মুক্তি পেল। কিন্তু কাজ তখনও বাকি ছিল। রানী বিমলাবতীর আত্মার চিরশান্তির জন্য তার অন্তিম সংস্কার প্রয়োজন। অনন্যা প্রাসাদের পেছনে একটি পরিষ্কার জায়গায় চিতা সাজিয়ে সেই মূর্তির অন্তিম সংস্কার করল। আগুনের শিখা যখন আকাশ স্পর্শ করল, মনে হলো এক অতৃপ্ত আত্মা ফাইনালি শান্তিতে বিলীন হয়ে গেল। যেই রানীর অন্তিম সংস্কার সম্পূর্ণ হল, প্রাসাদের ভেতরে এক গোপন দেয়াল সরে গিয়ে গুপ্তধনের ঘরের দরজা খুলে গেল। অনন্যা জানত এই সম্পদ এক বিরাট দায়িত্ব। সে মাসের পর মাস ধরে গোপনে সেই গুপ্তধন সরিয়ে এক সুরক্ষিত জায়গায় নিয়ে গেল। সেই অর্থ দিয়ে সে এক বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলল, অনাথ, অসুস্থ আর গৃহহীন মানুষদের জন্য এক আশ্রয়স্থল। প্রতিষ্ঠানটির নাম সে শ্রদ্ধার সাথে রাখল রানী বিমলাবতী ভবন। রানীর মুক্তির সাথে সাথে প্রফেসর অলোকেশেরও মানসিক অবস্থার অলৌকিকভাবে উন্নতি হতে লাগল। অনন্যা সেই ভবনে নিয়ে এসে তার সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করল। সুস্থ হয়ে প্রফেসর যখন সব জানতে পারলেন, তার চোখ ভিজে গেল। তিনি বুঝতে পারলেন অনন্যা শুধু তার জীবন বাঁচায়নি, তার স্বপ্নকেও এক নতুন দিশা দিয়েছে। অনন্যা, তুমি শুধু আমার ছাত্রী নও, তুমি আমার আলো। এখন থেকে আমরা একসাথে এই প্রতিষ্ঠানকে জ্ঞান, সেবা আর মানবতার এক নতুন উদাহরণ হিসেবে গড়ে তুলব।